কিছুক্ষণের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক হস্তান্তর 11টার পর পাওয়া যাবে শিক্ষা প্রতিষ্ঠান ও ওয়েবসাইটে। আধিপত্য বিস্তার নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ। মধ্যরাতে ধাওয়া পাল্টা ধাওয়া, দেশীয় অস্ত্রের মহড়া। মা দিবসে পৃথিবীর সব গর্ভধারিণীর প্রতি ভালোবাসা। সন্তান জন্ম থেকে শুরু করে পরিবারের গুরু দায়িত্বে অবিচল সর্বদা। আমার মেয়েও পেলেন দেখে বলতো আমার মা এই যে নামবো। আমি মনে করি না যে এটা খারাপ মা ভালো মা, মা সব মা। বন্ধ দান টুহাইয়া দোকানদারি করিয়া কত কিছু করিয়া মানুষ করছে যেহেতু। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আজ সকাল 10টায় গণভবনে। ফলাফলের সারসংক্ষেপ এবং পরিসংখ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। সকাল 11টায় নিজ নিজ প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। এছাড়া শিক্ষা বোর্ডের নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। SMS এর মাধ্যমেও জানা যাবে পরীক্ষার ফল। চলতি বছরের 15ই ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় 12ই মার্চ। পরীক্ষায় মোট 20,24,192 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হচ্ছে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। করা হলে অবশ্যই সেখানে চলে যাব দর্শক। এরপর অন্য খবরে যেতে চাই। হলের গেস্ট রুমে বর্ষাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া। ঘটানো হয় ককটেল বিস্ফোরণ। তাতে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শনিবার রাত 12টা এভাবেই সংঘর্ষে জড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষ। দফায় দফায় চলে ককটেল বিস্ফোরণ। ঘটনার সূত্রপাত সোহরাওয়ার্দী হলের গেস্ট রুমে বসাকে কেন্দ্র করে। এ নিয়ে হলের ছাত্রলীগ সভাপতি নিয়াজের সাথে সহসভাপতি আতিকুরের হাতাহাতি হয়। এরই জেরে আতিকুরের কক্ষ ভাঙচুরের অভিযোগ ওঠে। ছড়িয়ে পড়ে উত্তেজনা। দেশীয় অস্ত্র নিয়ে চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। একটা সংগঠনের দুইটা গ্রুপে যে পরিবেশ সেটা বর্তমানে শান্ত আছে। আমরা চেষ্টা করছি যেন আর কোনো ধরনের বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেই কারণে আমরা অবস্থান করছি। এভাবে ঘণ্টাব্যাপী চলে মারামারি। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘাতে জড়ানো দুপক্ষের সাথে কথা বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুই পক্ষের কথা শুনছি বা আমরা দুই সাইডের কথা শুনি আমরা একটু করছি যে আমাদের কিছু পুলিশ মানে আসছে, ওনারাও আসছেন। এখন দেখি আমরা মানে আমাদের স্যার আছেন, এখনো আমরা ফাইনাল কোনো সিদ্ধান্ত নিই। কংক্রিট ডকুমেন্টারি কোনো তথ্য আসে না। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য পাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরেন, আমরাই বলবো, আপনাদেরকে ডেকে সবকিছু বলবো। বিশ্ববিদ্যালয়ে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। যশোরে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র খুন হয়েছে। শনিবার রাতে শহরের বারেক সড়ক এলাকায় হয় এই ঘটনা। নিহত নূর হোসেন আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের শিক্ষার্থী। স্বজনরা জানান, শঙ্করপুরে ফুটবল টুর্নামেন্ট নিয়ে দুপক্ষের গন্ডগোল হয়। স্থানীয়রা মীমাংসার চেষ্টাও করেন। এরই জেরে প্রতিপক্ষের লোকজন নূরকে ছুরিকাঘাত করেছে দাবি পরিবারের। জড়িতদের ধরতে অভিযান চলছে, এমনটা জানিয়েছে পুলিশ। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন GPH কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। ভালোবাসার পরিমাপ করা দুরূহ। মাকে ভালোবাসার প্রকাশটাও পুরোপুরি করা যায় না হয়তো।
তারপরও বলি ভালোবাসি মা, অভিবাদন তোমাদের। মাকে ভীষণ ভালোবাসি, তবু কেন মায়ের ভালোবাসার মাপকাঠি করতে চায় এই সমাজ বাস্তবতা? বাকিটা জানাবেন ফারহানা ন্যান্সি। তুমি শিখিয়েছিলে পৃথিবীর অনুভূতিগুলো কিভাবে অনুভব করতে হয়, কিন্তু তোমার অনুভূতির খবর আমরা রাখি না। তোমার চোখে পৃথিবীর আনন্দ দুঃখ দেখে দেখে বড় হই, কিন্তু তোমার দুঃখ কষ্টগুলো দেখতে পাই না, তোমার আনন্দের খোঁজ রাখি না। তখন আমারও খারাপ লাগতো, আমার মেয়েও প্লেন দেখে বলতো আমার মা এই যে নামবো। কি অসীম শক্তিতে মা আমাদের ভালোবাসেন। 13 বছর 2 সন্তানকে মানুষ বানাতে জর্ডানে কাটিয়েছেন ফাহিমা। মন্দ কথার ধার ধারেননি, নিজের সুখের কথাও ভাবেননি। সবাই বলে সামাজিকতা, মনে করেন সবাই বলে ভালো মন্দ তো দুটাই আছে। মেয়েরা মানুষের জন্য গেছি, মেয়েরা মাশাআল্লাহ দিলে মানুষ হয়েছে। সন্তানদের জন্য মার ভালোবাসা চিরন্তন, প্রতিদিনের, প্রতি মুহূর্তের। তবু মায়ের ভালোবাসার উপর, মায়ের দায় দায়িত্বের উপর কড়া নজর এই সমাজের। রেজাল্ট ভালো হয়েছে, মা নিশ্চয়ই অনেক পরিশ্রম করে, কিন্তু কোনো কারণে যদি কোনোবার একটু খারাপ হয়, সঙ্গে সঙ্গে কথা শোনাতে কেউ ছাড়ে না। আমি মনে করি না যে এটা খারাপ মা ভালো মা, মা সব মা। যুগ যুগ ধরে পারফেক্ট মা হওয়ার একটা অদৃশ্য মাপকাঠি নির্ধারণ করা। ক্লাস 9-এ থাকাকালীন আমার বিয়ে হয়। আমি মাস্টার্স করছি এই বাচ্চা নিয়ে, আমার হাজব্যান্ডের সহযোগিতা নিয়ে। তবে আমার মতো এরকম ভাগ্য আমি অনেককেই দেখি না। হয় না আসলে, মা হয়ে গেলে আর মনে হয় না, চাইলেও ভাবে আর সময়টা পাওয়া যায় না, বিশ্রাম হয় না আসলে। এত ভালোবাসা আর কষ্টের পর মায়ের স্বপ্নটা হারিয়ে যায় কেন? মায়ের বিশ্রাম গৌণ হয় কেন? মায়ের আনন্দ উদযাপন বাকেট লিস্টে আসে না কেন? কি নিজে তো এই যে কিছুই না, এখন কি করছি? কিছুই তো করিনি। মা তো অনেক কিছুই করে, পরে কি হয় মা জিরো, ছেলে চেনে না মায়ের। সব মাই ভালো, যারা জব করছে তারা যে বাচ্চাকে দেখছে না তা না, মা মানি স্যাক্রিফাইস, সবাই চেষ্টা করছে। বাসা বাড়ি কাম করিয়া, বন্ধ দান টুহাইয়া, দোকানদারি করিয়া, কত কিছু করিয়া মানুষ করছে জীবতাইনরে। ওহানার যাই না যেরম পারতাছে এরম মার বিনিময় দিতাছে। আসলে আমরা যতটুকু পরিশ্রম করি এতটুকু প্রতিদান আসলে আমরা পাই না। সময়ের গতিতে ভাবনায় কিছুটা পরিবর্তন এসেছে, আর এই ভাবনার জগৎটা নাড়া দিতে হবে গোড়া থেকে, পরিবার থেকে, অর্থাৎ এই প্রজন্মের মায়েদের নিজেদেরকেই। আমাদের সামাজিক অবস্থায় এরকম যে আমরা মেয়েরাও এখন এটাই ভাবি যে না, এটাই আমাদের ডিউটি, এটা আমার মা করে আসছে, আমি করছি, ভবিষ্যতে আমার মেয়েও করবে। ঠিক আছে, এটা প্রথায় পরিণত হয়ে গেছে, কিন্তু এটার থেকে বেরোনোর একটাই প্রধান উপায়, সেটা হচ্ছে মেয়েদের কিছু করা। মেয়েদেরই সোচ্চার হতে হবে। আমার ছেলেরা তো এমনি এমনি শিখে নাই, ওটা আমি শিখাইছি, এখন তারাও আমার পরিবারে ওভাবেই চলছে। মাকে অসম্ভব শক্তিতে পরিপূর্ণ করে পাঠান সৃষ্টিকর্তা নিজেই, তবু সেই শক্তির পরীক্ষা দিয়ে চলতে হয় সমাজ বাস্তবতায়। মাও যে আলাদা মানুষ, তারও যে ভালোবাসার আর নিজের মতো করে বেঁচে থাকার অধিকার আছে, সেই শুভবোধ আসবে সবার মাঝে একদিন। প্রত্যাশার প্রদীপটা জ্বলে থাকে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে আজ। ফলাফলের বিষয়ে আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী খোকন চৌধুরী। খোকন, বোর্ড থেকে এবার কতজন শিক্ষার্থী এসএসসি দিয়েছে সেখানে, এবং ফলাফল কটা নাগাদ জানা যেতে পারে? বিস্তারিত তথ্য কি জানালো বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে জানান। ইশরাত, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 6টি জেলা এবং 6টি জেলার শিক্ষার্থী মিলিয়ে কিন্তু মোট 1,80,527 জন শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে ছেলের সংখ্যা রয়েছে 74,981 জন এবং মেয়ে পরীক্ষার্থী রয়েছে 1,05,546 জন। অর্থাৎ এই যে আজকের রেজাল্টটিকে কেন্দ্র করে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে একটি ব্যাপক একটি উৎসাহ দেখা গেছে যে আজকের যে রেজাল্ট দেবে তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলটি জানার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে আছেন। আমি এখন কুমিল্লা জিলা স্কুলে রয়েছি। ঠিক এই মুহূর্তে আসলে ক্লাস চলার কারণে কিন্তু আসলে আমরা শিক্ষার্থী দেখাতে পারছি না। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বেশ উৎসাহের মধ্যে রয়েছেন যে তাদের কাঙ্ক্ষিত সেই রেজাল্টটি কখন আসবে। তো শিক্ষা বোর্ড থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে, সকাল 11টা নাগাদ কিন্তু তারা আসলে শিক্ষা বোর্ডে যেই রেজাল্টটি ঘোষণা করবেন, ঘোষণার পরই আসলে কুমিল্লার যেই রেজাল্টটি
সেটি সম্পর্কে আমরা জানতে পারবো। এবছর কিন্তু আসলে 6টি জেলায় মোট 1784টি শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থী কিন্তু এই এসএসসি পরীক্ষা অংশ নিয়েছে এবং এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় কিন্তু কিছুটা কম, তবে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু ছেলেদের তুলনায় অনেক বেশি। আমরা এর আগে জানিয়েছি যে 1,05,546 জন। তো সব মিলিয়ে আসলে যে কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য কিন্তু শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থী তারা কিন্তু আসলে উদ্গ্রীব হয়ে আছেন। আসলে সকাল 11টা নাগাদের অপেক্ষায় আছেন। শিক্ষা বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা ঠিক 11টা বাজেই তাদের যে রেজাল্ট সেটি ঘোষণা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। খোকন, আপনাকে ধন্যবাদ। উৎক্ষেপণের 6 বছর পূর্ণ করল বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট। তবে 5 বছর ধরে বাণিজ্যিক কার্যক্রম চালাচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। বৈশ্বিক প্রেক্ষাপটে শুরুর বছর বাণিজ্য পরিকল্পনা মাফিক হয়নি, তবে বর্তমানে নানামুখী সেবা উন্মুক্ত হওয়ায় বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট থেকে আয় বৃদ্ধির কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 বাংলাদেশের প্রথম যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ 2018 সালের 12 মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এরই মধ্যে বাণিজ্যিক কার্যক্রমের 5 বছর শেষ করেছে এর মালিকানা প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। শুরুর দিকে বাণিজ্যিকভাবে সফলতা না এলেও বর্তমানে বহুমুখী সেবার দুয়ার উন্মুক্ত হওয়ায় বেড়েছে কোম্পানির আয়। বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে বছরে আয় হচ্ছে 150 কোটি টাকার বেশি। স্যাটেলাইটের 15 বছরের জীবনে আমাদের 7-8 বছরে কিংবা 8-9 বছরে আমাদের টাকাটা উঠে আসবে, কিন্তু এটা হলো না। ওই যে সাপ্লাই বেড়ে গেল, দাম কমে গেল, যার জন্য আমরা বিদেশে বিক্রি করতে পারছিলাম না, আদৌ পাচ্ছিলাম না। তো এইটা তবে অতি সুখের বিষয় যে অতি সম্প্রতি আমরা আমাদের সি ব্যান্ড বাইরে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়া শুরু করতে পেরেছি এবং তারা এখন আসতেছে। বাংলাদেশ টেলিভিশন সহ 38টি টিভি চ্যানেল এই স্যাটেলাইটের সেবা নিচ্ছে। বাংলাদেশ বেতার ও ডিটিএইচ অপারেটরও এই স্যাটেলাইট ব্যবহার করছে। সেবা নিচ্ছে ভারতীয় চ্যানেল সনি ও জিটিভিও। বাংলাদেশে সম্প্রচারিত হয় এমন বিদেশি চ্যানেলগুলোকে বাংলাদেশের স্যাটেলাইট ব্যবহার বাধ্যতামূলক করার কথা জানান বিএসসিএল এর চেয়ারম্যান। বিদেশি চ্যানেলগুলো একটা কারণে আসতে ভয় পায় কি যে এখানে অনেক বিদেশি চ্যানেল পাইরেসি করে অনেকে নামায়, ওরাকে ইললিগালভাবে বিদেশি স্যাটেলাইট থেকে নামায়, দাম কম করে বিক্রি করে। তো এইটা নিয়ে অতি সম্প্রতি মিনিস্ট্রি অফ ইনফরমেশন এবং বিটিআরসি নির্দেশনা জারি করেছে যে এরকম যদি ধরা পড়ে হেভি শাস্তি দেবে, ফাইন করবে। ফাইন করেছে কয়েকজনকে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটির জীবনকাল আছে আর 9 বছর। তবে এরই মধ্যে বঙ্গবন্ধু 2 জিও স্টেশনারি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। বজ্রাঘাতে মৃত্যুর শীর্ষে হাওর বেষ্টিত জেলা সুনামগঞ্জ। এছাড়া হাওর, বাওর অধ্যুষিত জেলাগুলোয় আশঙ্কাজনক হারে বাড়ছে মৃত্যু। এই অবস্থার জন্য বেশ কিছু কারণকে দায়ী করছেন স্থানীয়রা। প্রশাসন কিছু প্রকল্প নিলেও তা কাজে আসছে না। পরিবেশবিদরা বলছেন এজন্য কাগুজে প্রকল্পের বদলে দরকার স্থানীয় জ্ঞান আমলে নেওয়া। সাধারণত এপ্রিল থেকে মে জুন পর্যন্ত বজ্রপাতের মৌসুম। এবছর 1 এপ্রিল থেকে 8 মে পর্যন্ত 38 দিনে বজ্রপাতে সারা দেশে 74 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 35 জনই কৃষক। মৃত্যুর এই সংখ্যা সবচেয়ে বেশি হাওড়াঞ্চলে। তালিকার শীর্ষ জেলা সুনামগঞ্জ। হতাহতের সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কে হাওড় পাড়ের মানুষ। আমরা ধান কাটার মধ্যে কৃষকরা মারা যাচ্ছে শুনছি না, যা যদি হঠাৎ একটা ঘটনা ঘটতে হইতে পারত। এখন তো মানুষের ধান কাটার মধ্যে ভয়ঙ্কর থাকে, যখন বজ্রপাত চালু হয় তখন আর মানুষ হাওড়ে থাকতে পারে না। এই হাওড়ের মাঝখানে আশ্রয় কেন্দ্র থাকতো, তাহলে কৃষকরা, জেলেরা আশ্রয় নিতে পারত। সুনামগঞ্জ হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা এবং এটা আমরা জানি নানা কারণে। এই সমস্ত কারণে সুনামগঞ্জ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আলোচিত। সরকারিভাবে বা প্রশাসন বা জনপ্রতিনিধিরা যারা আছেন তারা বিশেষ উদ্যোগ নিতে পারেন, কৃষকদেরকে সহায়তা করতে পারেন। এই অবস্থার জন্য খোলা জায়গায় বড় গাছ কমে যাওয়া সহ সার্বিক পরিবেশ বিপর্যয়কে দায়ী করছেন স্থানীয়রা।
প্রতি মৌজার মাধ্যমে সরকারি একটা পাথর ছিল, ব্রিটিশ পিরিয়ডের যে পাথর, মৌজার যে পাথর, এই পাথরগুলি থাকাতে আমাদের বর্জ্যপাতের সংখ্যা খুব কম ছিল। চতুর্দিকে গাছপালা লাগাইবে, তাই আমরা জীবনটা বাঁচাই, তার একটু শান্তি পেলাম। এই যে গাছপালা লাগাই না, এই যে গাছপালা লাগাইছিল, এনে একটা চারো আছিল, সব একটা পরিষ্কার। সামগ্রিক পরিবেশ বিপর্যয়ের কারণেই এই বজ্রপাতটা ঘটে বলে আমি মনে করি। আমাদের বিশেষ করে গাছের সংখ্যা একেবারেই কমে গেছে, বিশেষ করে তাল গাছ সহ উঁচু যে গাছগুলো, এই গাছগুলো আমাদেরকে নানাভাবে রক্ষা করতো, কিন্তু এখন তো গাছের সংখ্যা নেই, সেভাবে লাগানোরও উদ্যোগ নেই। হতাহতের সংখ্যা কমাতে নেওয়া হচ্ছে বিভিন্ন পাইলট প্রকল্প। স্থানীয় প্রশাসনের তরফে কৃষকদের দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ 3 পরামর্শ। আগাম সতর্ক বার্তা পাঠাতে 8টি বজ্রপ্রবণ জেলায় শনাক্তকরণ সেন্সর স্থাপন করেছে আবহাওয়া অধিদপ্তর। যদিও হাওরবাসী বলছে এই সংকেত পান না তারা, প্রয়োজন অধিক কার্যকর উদ্যোগ। যখন এই সমুদ্র সীমায় বা এর কাছাকাছি যারা বসবাস করে, তখন কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে তাদেরকে সংকেত জানানো হয়। সেইভাবে আমাদের হাওরের যে জনমানুষ আছে তাদেরকেও এরকম সংকেত জানাতে হবে। এখান থেকে উত্তরণের জন্য হতে পারে হিজল গাছ লাগানো যেতে পারে, তাল গাছ লাগানো যেতে পারে, এবং বিভিন্ন স্থানে স্থানে বজ্র নিরোধক যে যন্ত্রগুলো আসছে আধুনিক, ওই যন্ত্রগুলো এখানে রাখা যেতে পারে। 2016 সালে বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করে সরকার। আমিন বাবু, যমুনা নিউজ। 3 বছরেও চালু হয়নি চট্টগ্রামের হাটহাজারীতে নির্মিত 10 শয্যার ট্রমা সেন্টার, অথচ খরচ হয়েছিল 12 কোটি টাকা, পড়ে আছে অকেজো অবস্থায়। হাটহাজারী রাঙামাটি খাগড়াছড়ি সড়কে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় অনেকে হতাহত হন, কিন্তু মিলছে না তাৎক্ষণিক চিকিৎসা। বিপুল অর্থে ট্রমা সেন্টার নির্মাণের পরও সুফল না পেয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। সম্প্রতি হাটহাজারী রাঙ্গামাটি সড়কে দুর্ঘটনায় গুরুতর আহত ছাত্রলীগ কর্মী সাকিব দুদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের দাবি, হাটহাজারী থেকে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর কারণ। দুর্ঘটনার পর দ্রুত চিকিৎসা পেলে হয়তো প্রাণে বেঁচে যেতেন। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, তার থেকে ট্রমা সেন্টার দূরত্ব হয়তো 2 মিনিট। 2 মিনিটের মধ্যে যদি আমরা ট্রিটমেন্টটা পাইতাম, সে মারা যেত না। কিন্তু 2 মিনিটের ট্রিটমেন্টটা 2 ঘন্টায় আমরা তাকে নিয়ে চিটাং মেডিকেল নেওয়ার পথে 2 ঘন্টা যানজটের মাধ্যমে 2 ঘন্টা অতিবাহিত হয়। চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পর্যন্ত দীর্ঘ সড়কে প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। আহতদের দ্রুত চিকিৎসা দিতে হাটহাজারীর কাচারি সড়কে 12 কোটি টাকায় নির্মিত হয়েছে 10 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার, কিন্তু উদ্বোধনের 3 বছর পরও চালু হয়নি। করছে অবশ্যই আমাদের জন্য, জনগণের জন্য করছে, তবে কিন্তু এখন তো অনেকদিন হয়ে গেছে, এটা চালু হচ্ছে না। ওটার তো কোনো কার্যক্রম নেই, ওটা মনে করেন হলে আর লাভ কি? ওখানে তো কোনো সমস্যা হলে এগুলো চিটাং মেডিকেল নিয়ে আসতে হয়। এত টাকা খরচ করে লাভ কি? আমরা তো অনেক কিছু থেকে বঞ্চিত। যেরকম আজকে প্রথম শুনলাম, অনেক অ্যাক্সিডেন্ট আমার চোখের সামনে হয়। আমি চিটাং মেডিকেল অনেকবার পাঠাইছি, এরকম সবাই পাচ্ছি না আমরা, এটা কোনো লাভ নাই। এটা আমরা অ্যাক্সিডেন্ট হলে সেখানে কোনো ট্রিটমেন্ট নাই, নিয়ে আসতে হয় চিটাং মেডিকেল, আনতে আনতে লাস্টটা মরে যায়। এজন্য জনবল সংকটকে দুষছে কর্তৃপক্ষ। আমার হয়তো বা বিল্ডিংটা ইনফ্রাস্ট্রাকচারটা আছে, বাট আমার কোনো জনবল নাই, আমার কোনো আসবাবপত্র নাই। জনবল না দিলে, আমাকে আসবাবপত্র না দিলে, কোনো ঢাল তলোয়ার ছাড়া তো আমি কোনো কাজ করতে পারবো না। যখন আমাকে এগুলো দেওয়া হবে, ইনশাল্লাহ আমরা আমাদের স্টার্ট করে দিতে পারবো। শুধুমাত্র গত 1 বছরেই হাটহাজারীতে প্রায় 1.5 শতাধিক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা অন্তত 1.5 শতাধিক, আহত তারও বেশি। তারপরও ট্রমা সেন্টার চালু না করায় ক্ষুব্ধ সবাই। ট্রমা সেন্টারের সমস্ত কাঠামোগত সব কিছু ঠিক থাকলেও কিন্তু প্রয়োজনীয় যে জনবল সেটার অভাব থাকার কারণে সেটা আজকে মুক্তব্রে পড়েছে। ট্রমা সেন্টার ট্রিটমেন্ট আর চিটাং মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে অনেক তফাৎ রয়েছে, কেননা চিটাং মেডিকেল হচ্ছে সারা চিটাঙ্গের বিভাগের রোগীর এখানে কি হয়, অ্যাডমিট হয় যায়, সেক্ষেত্রে আমরা যতটা সুবিধাটা পাই না। ট্রমা সেন্টারের পাশে ডাক্তার ও নার্সদের জন্য নির্মিত বহুতল 2টি ভবনও 3 বছর ধরে তালাবদ্ধ। মূল ফটক এখন হকারদের দখলে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।